হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজ আমি এক্সপ্লেন করব লোকিজমের এপিসোড 5। আর বন্ধুরা, আমি গত এপিসোডের লাস্ট সিনে একটু ভুল করেছিলাম। আসলে লাস্ট সিনে আমাদের একটি বাড়তি সিন দেখানো হয়েছিল, যেখানে আমরা জিওলের বাড়ি দেখেছিলাম এবং এখানে তেমন কিছু ছিল না। শুধুমাত্র আমাদের এটি বোঝানো হয়েছিল যে জিওল কতটা বেশি ধনী এবং তার লাক্সারিয়াস লাইফের এক ঝলক দেখানো হয়েছে। তো যাই হোক, চলুন এবার এপিসোড 5 এর গল্প সম্পর্কে জানা যাক। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. তো স্টোরির শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই এবং এখানে ছেলেটির নাম হচ্ছে না, থাক, এর নাম জানার দরকার নেই, এই অত বেশি ইম্পর্টেন্ট ক্যারেক্টার নয়। কিন্তু এখানে এই ক্যারেক্টারটি অনেক বেশি স্টাইল মারছিল এবং সে এখানে সকলকেই নিজের লাক্সারিয়াস ব্র্যান্ডগুলো দেখাচ্ছিল। কিন্তু এখানে এর স্টাইলের 12টা বাজিয়ে দেওয়ার জন্য এন্ট্রি হয় জিংসং এর, এবং জিংসং এবং তার পুরো গ্যাং এখানে এসে পড়ে এবং সে এখানে বলে, তোর সাহস কি করে হলো রে, তুই আমার মতো জুতো পরেছিস? আর এটি শুনে এই ছেলেটি এখানে বলে, না, আমাকে ক্ষমা করে দিও। বন্ধুরা, এখানে আপনারা এটি মোটেও ভাববেন না যে এই ছেলেটিকে সকলে বুলি করে। আসলে এটিকে শুধুমাত্র জিংসংই বুলি করে এবং এর মনোভাবও ঠিক ওই রকমই, যে এই নিজের থেকে দুর্বলদের বুলি করে। তাই এর সাথে জিংসং যা করছে তা একদম ঠিকই করছে। আর এখানে আসার আগেও এই ছেলেটি এমনটাই ভাবছিল যে তার এই সকল ব্র্যান্ডের জিনিসপত্র দেখিয়ে সে স্কুলের সকলকেই তাক লাগিয়ে দিবে, কিন্তু জিংসং এর জন্য আর এমনটা হয় না। তো তখনই জিংসং এর বন্ধু বান্ধবেরা জিংসংকে বলতে থাকে যে তো জিংসং, এর সাথে কি করা উচিত? কিন্তু পরবর্তী মুহূর্তে জিংসং বলে, না থাক, একে ছেড়ে দাও, এ তো শুধুমাত্র একটি জুতোই পরেছে। আর এই বলে জিংসং সামনের দিকে এগোতে থাকে, কিন্তু তখনই সেখানে জিংসং এর পেছনের ছেলেগুলো বলতে থাকে যে জিংসং এর মধ্যে আর আগের ব্যাপারটি নেই, সে অনেক বেশি হাম্বল হয়ে গিয়েছে। আর এটি দেখে জিংসং অনেক বেশি রেগে যায়, কিন্তু পরবর্তী মুহূর্তে জিংসং বলে, না, আমি আর এগুলো করব না, আমার আর বাচ্চাদেরকে এভাবে বুলি করা ভালো লাগে না। মানে এখানে পাকের সাথে থাকতে থাকতে জিংসং এর মধ্যে পরিবর্তন আসছে। আর বন্ধুরা, এখানে জিংসং এই ছেলেদেরকে এটি ক্লিয়ার করে দেয় যে সে আর পাক এখন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। আর এটি শুনে এরা একটু চমকে যায়, কিন্তু পরবর্তী মুহূর্তেই জিংসং এদেরকে বলে, এতে অবাক হওয়ার কি আছে, আমরা তো সেদিন রাত থেকেই বন্ধু হয়ে গিয়েছি। আর এটি শুনে এখানে এরা বলে, আচ্ছা, তাহলে তুমি সেই সব জিনিস তোমার নেশার ঘরে করছিলে না, তাই না? তার মানে বন্ধুরা, আজ থেকে জিংসং এবং পাক একে অপরের বন্ধু। তো যাই হোক, এর পরবর্তী সিনে আমরা সেই ছেলেটিকেই দেখতে পাই যে এখানে বাইরে স্টাইল মারছিল এবং সে এখানে জিংসং এর কাছে মার খেতে খেতে বেঁচেছিল, কিন্তু তবুও এর শিক্ষা হয় না। এবং সে এখানে ক্লাসের ভেতরে ঢোকার সময় তার হাতের রিংটি দেখে বলতে থাকে যে এটি একটি লিমিটেড এডিশন এবং এটি দেখে সকলেই আমার উপর ফিদা হয়ে যাবে। তো বন্ধুরা, একটি কথা আছে না, কুকুরের লেজ কোনোদিনও সোজা হবে না। তো এই ছেলেটি হচ্ছে সেই রকম। মানে এখানে জিংসং তার এই সকল শো অফ এর জন্য বাইরে কি প্রায় মারতেই নিয়েছিল, কিন্তু তবুও এর শো অফ যাবে না। তো এই ভেবে যখন এই ছেলেটি ক্লাসের মধ্যে প্রবেশ করে, তখন আমরা হ্যানেলকে দেখতে পাই যে এখানে বলতে থাকে, বাহ, কি সুন্দর। কিন্তু বন্ধুরা, এখানে হ্যানেল এই কথাটি এই ছেলেটিকে দেখে নয়, বরঞ্চ জিওলকে দেখে বলেছিল, কারণ এখানে জিওল তার 5 আঙ্গুলেই ঠিক সেই রকম লিমিটেড এডিশনের রিং গুলো পরেছিল। এবং এখানে জিওলের ফ্যাশন সেন্স দেখে সকলেই অনেক বেশি অবাক হয় এবং সকলেই এখানে জিওলের পরা ব্র্যান্ড গুলো নিয়ে কথা বলতে থাকে। আর এরপরে এই ছেলেটি তার দুজন বন্ধুকে বলতে থাকে যে এ শুধু রিংই নয়, এর হাতে যে ঘড়িটি আছে সেটিও লিমিটেড এডিশন, তার সাথে এর ব্যাগ এবং এর জুতো লিমিটেড এডিশন। আর তখন আমরা হ্যানেলের কাছে দেখতে পাই যে এখানে জিওলের কাছে জিজ্ঞেস করে, আচ্ছা জিওল, তুমি এগুলো কোথা থেকে কেনো? কিন্তু জিওল এখানে কোনো উত্তর দেয় না। আর এটি দেখে জিংসং এখানে বলে, হ্যানেল, তুমি এগুলো কি করছো? ও কি এর আগে কারোর সাথে কথা বলেছে যে আজকে বলবে? আর তখনই মিজেন বলে, আমি লক্ষ্য করেছি জিওল সবসময় ব্র্যান্ডেড জিনিসপত্র পরে। এবং তখনই জিংসং বলে, হ্যাঁ, এটি আমরা সবাই লক্ষ্য করেছি, কারণ জিওল যে সকল ব্র্যান্ডের জিনিসপত্র কিনে এবং এগুলোর যে দাম, এগুলো কেউ কেনার কথা চিন্তাও করতে পারবে না। আর তখনই সেখানে হ্যানেল বলে, হ্যাঁ, জিওলের এই সকল ব্র্যান্ডের জিনিসের সাথে সাথে জিওলের পার্সোনালিটিও অনেক বেশি ভালো। কিন্তু এই ছেলেটি আমার সাথে কথা কেন বলে না? মানে এই হ্যানেল মেয়েটি যেখানেই হ্যান্ডসাম ছেলে দেখে সেখানে এর মুখ দিতেই হবে। তো যাই হোক, পরবর্তী মুহূর্তেই ক্লাসে এন্ট্রি হয় জিংসং এর এবং জিংসং আসার সাথে সাথেই সকল মেয়েরা জিংসংকে ঘিরে নেয় এবং তারা এখানে জিংসং এর সাথে কথা বলতে থাকে। কিন্তু তখনই জিংসং জিহো নামে আরেকটি ছেলেকে দেখতে পায় এবং সে এখানে তাকে হ্যালো জানায়, কিন্তু জিহো এখানে ভয়ে ভয়ে জিংসংকে হাই বলে সেখান থেকে কেটে পড়ে। তো বন্ধুরা, এখানে জিহো সেই ছেলেটি যাকে কিনা জিংসং এর গ্রুপের ছেলের আগে বুলি করতো, কিন্তু এখানে পাকের সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে তার সাথে আর এমনটা কেউই করে না। তো যাই হোক, এরপরেই আমরা এই ছেলেটি এবং তার বন্ধুদেরকে দেখতে পাই যারা এখানে বলতে থাকে যে এই দেখো, এ আসার সাথে সাথে এ জিওলের থেকে সম্পূর্ণ ফেম
নিজের দিকে করে নিয়েছে। আর তখনই এখানে এই ছেলেটি বলতে থাকে যে হ্যাঁ মানলাম যে মেয়েরা ওর চেহারা পছন্দ করে, কিন্তু বাকি জিনিসের কি, এর ফ্যাশন সেন্স একদমই বাজে। দেখো এর জুতোটাও অনেক বেশি পুরাতন, মনে হয় কোনো রাস্তায় কুড়িয়ে পেয়েছে। আর প্রত্যেকদিন সেই একই পচা গলা ব্যাগ নিয়ে ক্লাসে আসে। মনে হয় এই ছেলেটি অনেক বেশি গরিব। আর অন্যদিকে আমরা জিওলের কাছে দেখতে পাই যে এই সম্পূর্ণ কথাবার্তা শুনছিল। তো বন্ধুরা, জিওলও কিন্তু অনেক দারুণ একটি ক্যারেক্টার, মানে যাদের সাস্কের মতো ক্যারেক্টার গুলো পছন্দ তাদের জিওলও পছন্দ হবে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা বার্নাকেল গ্যাং এর কাছে দেখতে পাই। তো বন্ধুরা, এটি কিন্তু ভাস্কো ভাইয়ের গ্যাং, কিন্তু এখানে গতবার পাকের সাথে হারার পর ভাস্কো ভাই কিছুদিন থেকেই ক্লাসে আসছিল না। আর এই জন্য বার্নাকেল গ্যাং এর সকলেই ভাস্কো ভাইয়ের খাস লোক জিনের কাছ থেকে ভাস্কো ভাইয়ের কথা জানতে চাচ্ছিল, এবং তারা এখানে জিজ্ঞেস করছিল যে ভাস্কো ভাইয়ের সাথে কি হয়েছে, এবং তারা এটিও জানতো যে ভাস্কো ভাইয়ের সাথে পাকের একটি ফাইট হয়েছে। এবং তারা এখানে বলতে থাকে যে পাকের সাথে ভাস্কো ভাইয়ের ফাইটের রেজাল্ট কি, ভাস্কো ভাই কি এই ফাইটে হেরে গিয়েছিল নাকি, আমাদেরকে বলো এই ফাইটে কি হয়েছিল। কিন্তু এখানে জিন কিছুই বলে না, এবং সে এখানে মনে মনে বলতে থাকে যে ভাস্কো তুমি কোথায়। আর তখনই সেখানে ভাস্কো ভাইয়ের মেসেজ আসে, আর এটি দেখে বার্নাকেল গ্যাং এর সকলেই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, এবং তারা এখানে জিনের কাছে জিজ্ঞেস করে ভাস্কো ভাইয়ের মেসেজ না এটি, ভাস্কো ভাই কি লিখেছে। আর অন্যদিক থেকে ভাস্কো ভাই বলে যে তার ফোনের স্ক্রিনটি পুরোপুরি ভাবে ভেঙে গিয়েছে, আর এখানে স্ক্রিন ভাঙা হয় সে কিছুই দেখতে পাচ্ছে না, এবং সে এখানে অনেক কষ্টে এই মেসেজ গুলো লিখছে। আর সে কিছুদিনের মধ্যেই স্কুলে ফিরে আসবে। আর এরপর ভাস্কো ভাই লাগাতার মেসেজ করতেই থাকে, যেগুলো স্ক্রিন ভাঙা থাকায় ভাস্কো ভাই কিছুই বুঝতে পারছিল না যে সে কি টাইপ করছে। আর এজন্যই এখানে জিনও এই সকল লেখার কোনো মানে খুঁজে পায় না, এবং সে এখানে বলে যে ভাস্কো ভাই আমাদের সকলকেই তার আসা আগ পর্যন্ত চুপচাপ থাকতে বলেছে। আর ভাস্কো ভাই বলেছে যাতে এই ফাইটের ব্যাপারটিও আর কেউ না জানে। আর এটি শুনে এখানে বার্নাকেল গ্যাং এর সকলেই অনেক বেশি খুশি হয় যে ভাস্কো ভাই ঠিক আছে, এবং তারা এখানে এই ব্যাপারটি মেনে নেয়। কিন্তু এখানে বার্নাকেল গ্যাং এর একটি ছেলে এটি অন্যরকম নজরে দেখছিল। তো এরপরে সিন শিফট হয় পাক এবং জিহোর কাছে, যেখানে আমরা দেখতে পাই যে জিহো এবং পাক ক্যান্টিন থেকে খাবার খেয়ে ফিরছিল, কিন্তু তখনই তারা একটি ছেলেকে দেখতে পায় যে এখানে আরেকটি মোটা ছেলেকে অনেক বেশি মারছিল। আর বন্ধুরা, এই মোটা ছেলেটি একদম আমাদের পাকের মোটা বডিটির মতোই ছিল। আর এটি দেখে পাক অনেক বেশি রেগে যায়। আর তখনই সেখানে আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যে এখানে সেই মোটা ছেলেটিকে বলছিল ওয়ে এরপরে কোন ক্লাস, যেটি শুনে এখানে এই মোটা ছেলেটি বলে যে পিটি ক্লাস, আর আপনি চিন্তা করবেন না, আমি আপনার ইউনিফর্ম পরিষ্কার করে আপনার ডেস্কে রেখে দেবো। যেটি শুনে এই ছেলেটি সেই মোটা ছেলেটিকে একটি ঘুষি মারে এবং বলে তাহলে এতক্ষণ কোথায় ছিলি, তুই এটি এখন কেন করছিস। আর এরপরেই আমরা দেখতে পাই যে এই ছেলেটি এই মোটা ছেলেটিকে অনেক বেশি মারছিল, কিন্তু তখনই সেখানে এই ছেলেটির সামনে পাক চলে আসে। আর পাককে দেখে সেখানে সেই ছেলেটির সঙ্গী দুজন বলতে থাকে আচ্ছা তাহলে তুই সেই ফ্যাশন ডিজাইনিং ক্লাসের নতুন ছেলে তাই না, আর তুই কি এখানে হিরো সাজতে এসেছিস। আর বন্ধুরা, এর মধ্যেই সকলেই তাদেরকে ঘিরে রেখেছিল এবং একে অপরের ফোন বের করে রেকর্ড করছিল। আর এর মধ্যে সেখানে জিওলও চলে এসেছিল। এর মধ্যেই যখন এদের দুজনের ফাইট শুরুই হবে, আর তখনই আমরা সেখানে জিওলকেও দেখতে পাই যে এদের মধ্যে আসতে চলেছিল, কিন্তু এর মধ্যেই সেখানে টিচার চলে আসে এবং টিচারের জন্য এরা নিজ নিজ ক্লাসে চলে যায়। এবং এখানে এই ছেলেগুলো পাককে বলতে থাকে যে আজকে তোর কপাল অনেক বেশি ভালো। আর এরপরেই পাক সেই মোটা ছেলেটিকে ওঠার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু এখানে সেই ছেলেটি নিজে থেকেই উঠে যায় এবং সে এখান থেকে চলে যায়। আর এরপরেই সিন শিফট হয় একদম স্কুল শেষে, যেখানে আমরা দেখতে পাই যে স্কুল শেষে যখন বাচ্চারা বাড়ি যাচ্ছিল তখনই পাকের মা তার কাছে কল করে, এবং পাকের মা এখানে তাকে তার বার্থডে এর কথা মনে করিয়ে দেয়। এবং পাক এখানে বলে আরে হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম যে দুদিন পর আমার জন্মদিন। আর বন্ধুরা, এখানে পাকের এই কথাটি জিওলও শুনে নেয়। তো এরপর আমরা রাতের বেলা সে মোটা পাককে দেখতে পাই যে এখানে তার দোকানে ছিল, এবং এখানে এর কাছ থেকে আমরা জানতে পারি যে পাক যখন তার বডি সুইচ করে তখন তার সাথে সাথে পাকের কণ্ঠ চেঞ্জ হয়ে যায়। আর এর মধ্যেই সেখানে সেই সুন্দরী মেয়েটি আসে যে কিনা গতবার পাককে একটি ড্রিঙ্ক অফার করেছিল, এবং সেই মেয়েটিকে দেখে পাক পুনরায় তার দিকে তাকিয়েই থাকে এবং সেখানে বলতে থাকে যে এই একদম একটি পরীর মতো। তো এরপরেই কাউন্টারে এসে মেয়েটি পাককে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি এখনো এক্সারসাইজ করছো, যেটি শুনে পাক এখানে বলে হ্যাঁ আমি এখনো করছি। আর এরপরেই সেই মেয়েটি পাককে অল দ্য বেস্ট বলে সেখান থেকে চলে যায়। তো এরপর দিন আমরা স্কুলের সিন দেখতে পাই যেখানে পাক তাকুয়ান এবং জিহোর সাথে বসে লাঞ্চ করছিল। আর এটি দেখে তাকুয়ান এখানে পাকের কাছে জানতে চায় যে এত ভালো ভালো ছেলেরা থাকতে সেই তাদের মতো লুজারদের সাথে কেন এসে বসেছে। আর এটি শুনে পাকের তার মায়ের বলা কথা মনে পড়ে যায়, যেখানে পাকের মা তার সেই মোটা বডিটিকে মানে পাকের মায়ের মতে তো সেই মোটা ছেলেটি তার নিজের সন্তান। তো এজন্যই এখানে পাকের মা যখন সেই হ্যান্ডসাম পাককে তার আগের রূপটিকে প্রোটেক্ট করতে বলেছিল তখন পাকের মনে হয়েছিল যে সে হয়তোবা কোনোভাবে এই হ্যান্ডসাম বডিটি পেয়ে গিয়েছে, কিন্তু যারা সেই সকল লাইফ লিড করছে যেটি কিনা আগে পাক করতো তাদেরকে এই সকল ছেলেদের হাত থেকে বাঁচাতে হবে। আর এজন্যই পাক তাকুয়াং এবং জিহোর সাথে বন্ধুত্ব করেছে যাতে অন্য ছেলেরা এদের দুজনকে বুলি না করতে পারে। আর এজন্যই এখানে পাক তাকুয়াংকে বলে এজন্য কারণ তুমি আমার মতো, আর আমি শুধুমাত্র তোমার সাথে বন্ধুত্ব করতে চাই আর কিছু না। তো এটি শুনে
এখানে তাকুয়াং প্রথমে তো একটু অবাক হয়, কিন্তু পরবর্তী মুহূর্তে তাকুয়াং বলে, না একদমই না, আমি তোমার মতো নই, আমি একদম গরিব পরিবার থেকে বিলং করি। আর এটুকু বলা মাত্রই পাক বলে, বড় লোক তো আমিও নই। কিন্তু এখানে এদের দুজনের কথাবার্তা আরো বেশি বাড়ার আগেই পাক এখানে পানি আনার জন্য চলে যায়। কিন্তু তখনই আমরা সেই অন্য গ্রুপটিকে দেখতে পাই যারা এখানে পাককে ইনসাল্ট করার প্ল্যান করছিল, আর এই সকল কথা জিওলও শুনে নেয়। তো এরপরেই আমরা বিকেলের সিন দেখতে পাই যেখানে বার্নাকাল গ্যাং এর সেই ছেলেটি যে কিনা জিং এর উপর একটু সন্দেহ করছিল, সে এখানে বার্নাকাল গ্যাং এর আরো কয়েকজন ছেলেকে নিয়ে পাককে মারার প্ল্যান করছিল এবং সে এখানে এদেরকে বলে যে ভাস্কো ভাই আসার আগ পর্যন্ত আমাদের লুকিয়ে থাকতে হবে, তাই না? এটি একদম মিথ্যে কথা, এটি জিনেরই বানানো কথা, কারণ আমি ভাস্কো ভাইকে খুব ভালো মতোই চিনি, সে এরকম অর্ডার কোনোদিনও দেবে না। আর তখনই এরা কয়েকজনে মিলে ঠিক করে যে এরাই পাককে মারবে। আর এরপর এই সিন শিফট হয় পাকের কাছে, যেখানে আমরা দেখতে পাই যে পাকের কাছে জিওল আসে এবং জিওলের হাতে একটি ব্যাগ ছিল এবং তাতে হ্যাপি বার্থডে লেখা ছিল। আর বন্ধুরা এখানে জিওল পাককে বার্থডে উইশ করে এবং তাকে এই গিফটটি দেয়, কিন্তু এখানে পাক এই গিফটটি প্রথমে নিতে চায় না, কিন্তু পরবর্তীতে জিওল যখন বলে যে সে যদি না নেয় তাহলে সে এটি ফেলে দিতে পারে, তো এই কথাটি শুনে পাক এই গিফটটি নেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এখানেই পাক জিওলকে ধন্যবাদ জানাচ্ছিল কি এর মধ্যেই জিওল সেখান থেকে চলে যায়, কিন্তু পরবর্তী মুহূর্তে পাক জিওলের গাড়ির পেছনে এরকম অনেকগুলো ব্যাগ দেখতে পায় এবং এই সবগুলো ব্যাগের মধ্যেই পার্কের জন্য কিছু না কিছু দরকারি জিনিসপত্র ছিল। আর এগুলো দেখে পাক অনেক বেশি খুশি হয়। আর এরপরেই আমরা সেই কয়েকজন ছেলেকে দেখতে পাই যারা কিনা পাককে মারার প্ল্যান করছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে জিওল এদেরকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। তার মানে বন্ধুরা এখানে জিওল ধনী হওয়ার সাথে সাথে মার্শাল আর্টেও অনেক বেশি স্কিল্ড। তো যাই হোক, এরপর দিন আমরা স্কুলের সিন দেখতে পাই যেখানে সেই ছেলেটি পাককে ইনসাল্ট করার জন্য একদম প্রস্তুত ছিল এবং তারা এখানে প্ল্যান করেছিল যে পাককে সকল মেয়েদের সামনে তার জামা কাপড়ের কথা জিজ্ঞেস করবে, এবং তারা যেহেতু জানে যে পাকের অত ভালো জামা কাপড় নেই, তাই এখানে পাক কিছুই বলতে পারবে না এবং তারা এখানে তাদের প্ল্যান মতোই এগোচ্ছিল। কিন্তু পাক এবার জিওলের দেওয়া সেই সকল দামি দামি ব্র্যান্ডের কাপড় পরেছিল, আর এটি দেখে সেখানে সকল ছেলেরই মুখ বন্ধ হয়ে যায়। আর তখনই সেখানে হ্যানেল পাকের কাছে জিজ্ঞেস করে যে পাক, তুমি এই সকল ব্র্যান্ডের জামা কাপড় কোথা থেকে কিনো? যেটি শুনে এখানে পাক বলে, আসলে এগুলো আমি কিনিনি, আমাকে একজন দিয়েছে। আর তখনই হ্যানেল জিজ্ঞেস করে তোমাকে এগুলো কে দিয়েছে? কিন্তু তখনই পাক জিওলকে দেখে বুঝতে পারে যে জিওল চায় না যাতে পাক এই সম্পর্কে অন্য কাউকে জানাক, আর এজন্যই পাক এখানে শুধুমাত্র এটুকু বলে যে এগুলো আমার এক বন্ধু আমাকে দিয়েছে। আর এপিসোডের লাস্ট সিনে আমরা তাকুয়াংকে দেখতে পাই যে এখানে একটি র্যাপের অডিশন দেওয়ার জন্য এসেছিল, কিন্তু এখানে তার সাথে সাথে সেই সকল ছেলেরাও এসেছিল যারা কিনা তাকুয়াংকে বুলি করতো এবং তারা এখানে তাকুয়াংকে এজন্য অনেক বেশি ইনসাল্ট করতে থাকে যে সে এখানে অডিশন দিতে এসেছে। আর এর সাথেই এপিসোড 5 এখানেই শেষ হয়তো বন্ধুরা, পুনরায় দেখা হবে এপিসোড 6 এর সাথে। ততক্ষণের জন্য বাই।